সালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নিউরোমাসকুলার জাংশন নিয়ে। বরাবরের মতোই আজকে আমরা এই টপিকটা আলোচনা করব গাইটন থেকে। তো চলো শুরু করা যাক। তো নিউরোমাসকুলার জাংশন জিনিসটা কি? আচ্ছা, তাহলে নিউরোমাসকুলার জাংশন এর নাম থেকেই বোঝা যাচ্ছে। দেখো, নিউরোমাসকুলার জাংশন, নিউরোমাসকুলার জাংশন। তাহলে এই নামটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো প্রথমে এখানে বলা হয়েছে নিউরো। নিউরো বলতে এখানে আমরা বলতেছি কি, নিউরো মানে কি, নার্ভ রিলেটেড কিছু বা নিউরন রিলেটেড কিছু। তাহলে এই নিউরো মানে হলো নার্ভ বা নিউরন, আমরা যাই বলি নার্ভ। এবং এই মাসকুলার মানে কি, মাসেল। ঠিক আছে, মাসকুলার মানে হলো মাসেল। আর জাংশন তো আমরা বুঝতেছি, জাংশন মানে হলো মিটিং পয়েন্ট বা যে জায়গায় জায়গায় মিলিত হয়। তাহলে নিউরোমাসকুলার জাংশন জিনিসটা কি? নিউরোমাসকুলার জাংশন বলতে বোঝাইতেছে একটা নিউরন যেই জায়গায় যায় একটা মাসেলের সাথে কি করতেছে, মিলিত হইতেছে, সেটাকে আমরা বলতেছি নিউরোমাসকুলার জাংশন। ঠিক আছে, তো আমরা যদি এটা একটু ফিগারের মাধ্যমে দেখার চেষ্টা করি, দেখো। তাহলে আমরা ধরো এখানে আমাদের একটা নার্ভ আসলো, এই যে নার্ভ, নার্ভ এখানে এসে এন্ডিং হলো, এটা একটা নার্ভ। তো এই নার্ভটা এসে যে কোনো একটা মাসেলকে সাপ্লাই দিবে। ধরো এটা সেই মাসেল, ঠিক আছে। তো এখানে এসে সে একটা কি করলো, মাসেলকে সাপ্লাই দিল। তো এই যে নার্ভটা যেখানে এসে ইন্ড হইলো এবং মাসেলের সাথে যেখানে মিলিত হইলো, তাহলে এই জায়গাটাকে আমরা বলতেছি কি, নিউরোমাসকুলার জাংশন বা এন এম জে, নিউরোমাসকুলার জাংশন। তাহলে নিউরোমাসকুলার জাংশনের ডেফিনেশন আমরা কি বলতে পারি? এ জাংশন বিটুইন নার্ভ ফাইবার অ্যান্ড মাসেল ফাইবার। ঠিক আছে, সহজ সংজ্ঞা। তাহলে কি, একটা জাংশন কিসের মাধ্যমে, নার্ভের মধ্যে এবং মাসেলের মধ্যে যে জাংশনটা, সেটাকে আমরা বলতেছি কি, নিউরোমাসকুলার জাংশন। তো আসো দেখি নিউরোমাসকুলার জাংশনের স্ট্রাকচারটা আসলে কিরকম হয়। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো একটা স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে আমরা জানি স্কেলেটাল মাসেল সাপ্লাই পায় হলো সোমাটিক নার্ভ দ্বারা। এবং এই যে সোমাটিক নার্ভ, এই নিউক্লিয়াসটা থাকে হলো আমাদের কোথায়, স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্নে। তাহলে আমরা যদি এখানে একটা স্পাইনাল কর্ড আঁকাই, দেখো স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ডের ধরো এটা হলো আমার অ্যান্টেরিয়র হর্ন, অ্যান্টেরিয়র হর্ন। তো এই অ্যান্টেরিয়র হর্ন অফ স্পাইনাল কর্ড থেকে আমাদের একটা নার্ভ বের হয়ে আসলো, যে নার্ভটা হলো একটা সোমাটিক নার্ভ। ধরো এটা এদিকে আসলো, তো আসার পরে এখানে এসে শেষ হইলো। যেহেতু আমার এই সোমাটিক নার্ভটা সাপ্লাই দিবে হলো আমাদের একটা স্কেলেটাল মাসেলকে, তাহলে আমি ধরি এটা হলো আমাদের সেই স্কেলেটাল মাসেল, স্কেলেটাল মাসেল। তাহলে আমরা বললাম কি, যে এই যে নার্ভ এবং এই মাসেলের মাঝখানে যে জাংশন, এই জাংশনটাকে আমরা বলতেছি কি, নিউরোমাসকুলার জাংশন। এখন এই যে নার্ভটা আইসা এখানে ইন্ড হইলো এবং মাসেলটা এখানে শুরু হইলো, বা আমরা বলি এই দুজনের মাঝে একটা জাংশন তৈরি হইলো, এটা হলো আমার নিউরোমাসকুলার জাংশন। এখন এই দেখো, আমরা যে মাসেলটার কথা চিন্তা করি, দেখো মাসেলটার কিছু অংশ উপরের দিকে উঠানো, আবার কিছু অংশ নিচের দিকে নামানো। অর্থাৎ এটা কি হচ্ছে, একটা ফোল্ডের মতো তৈরি করছে, এরকম একটা ফোল্ড তৈরি করছে। এই ফোল্ডটাকে আমরা বলতেছিল, এই যে ফোল্ডটা তৈরি করছে এই জায়গাটাকে আমরা বলতেছিল গাটার থ্রো, গাটার, আচ্ছা বানান ভুল হইতে পারে, যাই হোক। তো এটা হলো সেই গাটা থ্রু। তো এই যে আমাদের মাসেলটা এখানে, সরি নার্ভটা এখানে শেষ হইলো এবং এই মাসেলটা এখানে শুরু হইলো, এর মাঝখানের যে জাংশনটা, এটাকে আমরা বলতেছি নিউরোমাসকুলার জাংশন। এখন এই যে এই ফোল্ডগুলা থাকার সুবিধা কি, দেখো এই ফোল্ডগুলা থাকার কারণে এখানে সারফেস এরিয়া বাইরে গেছে। যদি আমাদের এটা ফোল্ড না থাকে, এরকম সোজা থাকতো, তাহলে যেইটুকু এরিয়া হইতো তার থেকে এরকম ফোল্ড থাকার কারণে এখানে কি হয়েছে, এরিয়াটা বাইরে গেছে। এইটা হলো আমার এই ফোল্ডের সুবিধা। আর এই যে পুরা যে স্ট্রাকচারটা, অর্থাৎ নার্ভ আসলো এবং মাসেলের সাথে মিলিত হইলো, নার্ভগুলো এসে অনেকগুলো ব্রাঞ্চ দিবে, ব্রাঞ্চের মাধ্যমে এখানে মিলিত হবে। এই পুরাটাকে আমরা বলতেছি হলো নার্ভ ইনপ্লেট। ঠিক আছে, তার বা আমরা এটা নার্ভ ইনপ্লেট বলা হয়। তাহলে এটার নাম হলো আমাদের সেই নার্ভ ইনপ্লেট। আচ্ছা, এই ছিল মোটামুটি আমার নিউরোমাসকুলার স্ট্রাকচারের বা নিউরোমাসকুলার জাংশনের স্ট্রাকচারটা। এখন আমরা দেখবো আসলে নিউরোমাসকুলার জাংশনের কাজটা কি মূলত। তো আমরা নাম থেকে বুঝতেছি নিউরোমাসকুলার জাংশন। আমরা জানি নিউরনের কাজ বা নার্ভের কাজ হলো আমাদের স্টিমুলাস বা আমাদের যে কোনো উদ্দীপনাকে বহন করে নিয়ে যাওয়া। ঠিক আছে, তো আমাদের যদি কোনো একটা স্টিমুলাস আসে, তো এই নার্ভের মাধ্যমে আসবে, আইসা আমাদের কোথায় যাবে, মাসেলের মধ্যে যাবে। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা হয় হলো আমাদের নার্ভের মাধ্যমে। আর এই যে নার্ভের যে নিউরোমাসকুলার জাংশন আছে, এই জাংশন থেকে নার্ভ থেকে সে কোথায় যায়, মাসেলে যায়। তো নিউরোমাসকুলার জাংশনের কাজ মূলত এটাই। অর্থাৎ সে কি করবে, কোনো একটা স্টিমুলাসকে যেটা নার্ভের মাধ্যমে আসবে, সেটা নার্ভ থেকে কোথায় নেবে, মাসেলে ট্রান্সমিট করবে। এখন আমরা দেখবো আসলে এটা কিভাবে তৈরি হয় বা কিভাবে এটা স্টিমুলাসটা আমাদের নার্ভ থেকে মাসেলের মধ্যে যায়।
তাহলে আমরা যদি পুরো ফিগারটা এখানে একটু ভালো করে আঁকানোর চেষ্টা করি, তাহলে এটা হলো আমাদের সেই স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন। এই অ্যান্টেরিয়র হর্ন থেকে আমাদের কি হলো, একটা নার্ভ বের হয়ে আসলো, যেটা হলো একটা সোমাটিক নার্ভ, যার নিউক্লিয়াসটা থাকে অ্যান্টেরিয়র হর্ন অফ স্পাইনাল কর্ডে। এখন এই যে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভটা আসলো, এই নার্ভটা এসে সাপ্লাই দিবে কোথায়, একটা স্কেলেটাল মাসেলে। তাহলে এটা হলো আমাদের স্কেলেটাল মাসেল, ঠিক আছে। এখন এই যে স্কেলেটাল মাসেল এসে সে সাপ্লাই দিবে, এই সাপ্লাইটা হবে মূলত আমাদের এই যে ধরো এখানে আমার যে নিউরন আছে, বা আমাদের স্পাইনাল কর্ডের মধ্যে যে আমাদের নিউরনটা আছে, এই নিউরনটা কোনো কারণে যদি স্টিমুলেটেড হয়, তাহলে সে কি করবে, এখান থেকে একটা উদ্দীপনা সে এর মাধ্যমে পাঠাবে, এবং এই উদ্দীপনাটা এখান দিয়ে আসবে, এই নার্ভের মাধ্যমে আমাদের কোথায় যাবে, মাসেলে যাবে। এখন এই যে নার্ভের যে ইন্ডিংটা, এই নার্ভ ইন্ডিং এর মধ্যে কিছু কেমিক্যাল সাবস্টেন্স থাকে, ঠিক আছে। তো এখানে কিছু কেমিক্যাল সাবস্টেন্স থাকে, যাদেরকে আমরা বলতেছি হলো এসিটাইল কোলিন। আচ্ছা, আসলে এসিটাইল কোলিন এটা থাকে হলো আমাদের স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে, কিন্তু আমাদের অন্য অন্য নার্ভের ক্ষেত্রে যে সাবস্টেন্স গুলো থাকে এগুলোকে একত্রে আমরা বলি হলো নিউরোট্রান্সমিটার। তাহলে নিউরোট্রান্সমিটার জিনিসটা কি, নিউরোট্রান্সমিটার জিনিসটা হলো এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স, যেটা কি করে আমাদের স্টিমুলাসকে নার্ভ থেকে আমাদের কোথায় নিয়ে যায়, মাসেলে নিয়ে যায়, ঠিক আছে। তো এই যে আমাদের স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে যে নিউরোট্রান্সমিটারটা থাকে, তার নাম হলো এসিটাইল কোলিন। এই এসিটাইল কোলিন কি করবে, আমার এই যে নিউরনের মাধ্যমে যে আমাদের স্টিমুলাসটা আসলো, এই স্টিমুলাসটা আমাদের এই নার্ভ থেকে কোথায় নিয়ে যাবে, আমাদের স্কেলেটাল মাসেলে নিয়ে যাবে। এটা হলো আমার এসিটাইল কোলিনের কাজ। এখন এসিটাইল কোলিনটা এখানে আসলে মুক্ত অবস্থায় থাকে না, এসিটাইল কোলিনটা এখানে আসার পরে সে কি থাকে, এখানে একটা কিছু থলের মধ্যে আটকানো থাকে, বা থলের মধ্যে বদ্ধ অবস্থায় থাকে। ওই থলেগুলাকে আমরা বলি হলো বেসিকল। এই ভেসিকলের ভিতরে এসিটাইলকোলিনটা আটকানো থাকে। তাহলে আমরা কি বললাম, আমাদের কোনো একটা স্টিমুলাস এখানে তৈরি হইলো, এই স্টিমুলাসটা প্রথমে এইদিকে নার্ভের মাধ্যমে আসবে, আইসা কি হবে, এখানে একটা কি বলে থলের ভিতরে আটকানো থাকবে, যেটাকে আমরা বলতেছি হলো ভেসিকল। এই ভেসিকলের ভিতরে এসিটাইলকোলিনটা আটকানো থাকবে। এখন এসিটাইলকোলিনটা যদি কাজ করতে হয়, তাহলে কি হবে, এই থলে থেকে তাকে বের হইয়া এই জায়গায় আসতে হবে, এবং এই যে আমার যে মাসেল আছে, এই মাসেলের ভিতরে কিছু রিসেপ্টর থাকে, কি থাকে, রিসেপ্টর। এই রিসেপ্টরের মধ্যে তাকে বাইন্ড করতে হবে। তাহলে আমাদের ঘটনাটা কি করতেছে, ঘটনা ঘটতেছে হলো প্রথমেই কোনো স্টিমুলাসকে আসতে হবে, আসার পরে সে কি করবে, কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে সে কি হবে, রিলিজ হবে। কোথায় রিলিজ হবে, এই যে আমরা বলতেছি এই যে নিউরন আর এই যে মাসেল, এই যে এই দুইটা যেই জায়গায় মিলিত হয়েছে, ঠিক আছে। তো এই মিলিত হওয়ার জায়গার মধ্যে দেখো একটু ফাঁকা জায়গা আছে, এটাকে আমরা বলি হলো সিন্যাপটিক ক্লেফট। মানে কি, এটা ওইরকম কিছুই না, জাস্ট এটা হলো একটা ফাঁকা জায়গা, যার দৈর্ঘ্য মূলত 20 থেকে 30 ন্যানোমিটার। অর্থাৎ 20 থেকে 30 ন্যানোমিটারের একটা ফাঁকা জায়গা, যেই জায়গাগুলোর মধ্যে কি হবে, এই এসিটাইলকোলিনটা এখান থেকে রিলিজ হবে, রিলিজ হয়ে সে তার কি করবে, ফাংশন করবে। এখন এসিটাইলকোলিনটা এখান থেকে রিলিজ হইতে হবে এবং কি এখানে তার ফাংশন করতে হবে। তাহলে চলো দেখি কিভাবে এটা এসিটাইলকোলিনটা এখানে রিলিজ হয়, ঠিক আছে। তো আচ্ছা, তো তার আগে আমরা একটু দেখি এসিটাইলকোলিনটা আসলে তৈরি হচ্ছে কোথা থেকে। এই এসিটাইলকোলিনটা, তাহলে এসিটাইলকোলিন জিনিসটা কি, এসিটাইলকোলিন হলো একটা নিউরোট্রান্সমিটার, যেটা কি করবে, আমাদের সিগন্যালকে নার্ভ থেকে কোথায় নিয়ে যাবে, মাসেলে নিয়ে যাবে। তাহলে আসো আমরা এই যে নার্ভটা একটু আঁকাই, এই যে নার্ভ। তো এইখানে আমাদের এসিটাইলকোলিন মূলত এখানে থাকে, এসিটাইলকোলিন। এখন এই এসিটাইলকোলিনটা কোথা থেকে তৈরি হয়, দেখো আমাদের প্রতিটা নার্ভের এখানে কিছু কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে এখানে কি থাকে, মাইটোকন্ড্রিয়া। ধরো এটা হলো আমাদের মাইটোকন্ড্রিয়া। এখন এই মাইটোকন্ড্রিয়া থেকে আমাদের কি তৈরি হয়, এসিটেট তৈরি হয়, এসিটেট। তাহলে এসিটেটটা কোথা থেকে আসতেছে, এসিটেটটা আসতেছে হলো মাইটোকন্ড্রিয়া থেকে। এবং আমরা যে খাবার খাই, ওই খাবারের মাধ্যমে আমরা বিভিন্ন কুলিন জাতীয় পদার্থ খাই। তাহলে ওই এসিটেট এবং খাবারের মাধ্যমে যে কুলিন আসতেছে, এই দুইটা মিলে আমাদের তৈরি করতেছে হলো কুলিন এসিটাইল কুলিন। তাহলে এসিটাইল কুলিনটা কোথা থেকে তৈরি হচ্ছে, এসিটাইল কুলিনটা তৈরি হচ্ছে আমাদের এই যে নার্ভের যে মাইটোকন্ড্রিয়া আছে, এখান থেকে আসতেছে এসিটেট, এবং আমার খাবার মাধ্যমে আমরা খাচ্ছি হলো কুলিন। এই দুইটা মিলা তৈরি করতেছে এসিটাইল কুলিন। আর এই যে আমরা বললাম যে এসিটাইল কুলিনটা এখানে এসে কি থাকে, একটা থলের ভিতরে আটকানো থাকে, যে থলেটাকে আমরা বলতেছি হলো বেসিকল। এই বেসিকলটা কোথা থেকে তৈরি হয়, দেখো বেসিকল এটা হলো এক ধরনের প্রোটিন, ঠিক আছে। তো প্রোটিন আমরা জানি, প্রোটিন তৈরি হয় কিসের মাধ্যমে,
প্রোটিন তৈরি হয় আমরা জানি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই প্রক্রিয়ার মাধ্যমে। তো এই প্রক্রিয়া হওয়ার জন্য আমাদের অবশ্যই কি নিউক্লিয়াস লাগবে। তো আমাদের এইখানে তো কোনো নিউক্লিয়াস নাই, তাহলে আমাদের নিউক্লিয়াসটা আছে কোথায়? এই দেখো স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্নে। তাহলে এই যে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্নে আমার বেসিকলটা তৈরি হবে এবং এই বেসিকলটা এখান দিয়ে আসবে আইসা 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 এখানে আমার কি করবে এসিটাইলকোলিনকে তার ভিতরে জমা রাখবে। এটা হলো আমাদের ঘটনা। তাহলে ঘটনা কি করতেছে? তাহলে ঘটনা ঘটতেছে হলো আমার স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন থেকে একটা বেসিকল তৈরি হচ্ছে যে নার্ভ টার্মিনালে আসতেছে, ঠিক আছে? নার্ভ টার্মিনালে আসতেছে এবং নার্ভ টার্মিনালে আমাদের কি তৈরি হচ্ছে? এসিটাইলকোলিন তৈরি হচ্ছে। কোথা থেকে? আমার নার্ভ টার্মিনালের যে মাইক্রোকন্ড্রিয়া আছে এখান থেকে আসতেছে এসিটেট এবং খাবারের মাধ্যমে আমরা খাচ্ছি কোলিন। এই দুইটা মিলা তৈরি করতেছে কি এসিটাইলকোলিন। এবং এই এসিটাইলকোলিনটা তৈরি হওয়ার পরে সে বেসিকলের ভিতরে কি থাকছে? আবদ্ধ থাকতেছে। এখন যদি এসিটাইলকোলিনকে তার কাজ করতে হয় তাহলে কি হতে হবে? এই বেসিকল থেকে তাকে বের হইতে হবে। তো বের হইয়া তাকে এখানে কি আসতে হবে? যেখানে যে আমাদের সিনেপটিভ ক্লেপটা থাকে সিনেপটিভ ক্লেপটে আসতে হবে, ঠিক আছে? তো আসো দেখি কিভাবে সে এখান থেকে সিনেপটিভ ক্লেপটে আসবে। তাহলে এটা হলো আমাদের সেই নার্ভ টার্মিনাল। নার্ভ টার্মিনাল এখানে আমাদের বিভিন্ন বেসিকলের ভিতরে কি আছে? এসিটাইলকোলিন গুলা জমা আছে। তাহলে এই যে এসিটাইলকোলিন, এই যে এসিটাইলকোলিন, ধরো এখানে লাখ লাখ কোটি কোটি এসিটাইলকোলিন আছে, ঠিক আছে? এখন আমাদের কাজ হলো এই এসিটাইলকোলিনকে আমাদের সিনাপটিভ ক্লেপটে নিয়ে আসা। কেন? কারণ সিনাপটিভ ক্লেপটে আমাদের কি আছে? রিসেপ্টর গুলো আছে হলো আমাদের মাসেল ইন্ডিয়া, এখানে মাসেল গুলো আছে। এই মাসেল এখানে কি থাকে? রিসেপ্টর থাকে। এখন রিসেপ্টর বারবার বলতেছি রিসেপ্টর, তাহলে রিসেপ্টর জিনিসটা কি? রিসেপ্টর জিনিসটা হলো ধরো এখানে একটা প্রোটিন জাতীয় পদার্থ থাকবে। রিসেপ্টরটা মূলত প্রোটিন জাতীয় হয়ে থাকে। তো এই প্রোটিন জাতীয় বিভিন্ন পদার্থ থাকবে যেই পদার্থগুলোর মধ্যে এসিটাইলকোলিনটা আইসা বাইন্ড করতে পারবে, অর্থাৎ সে এর উপরে বসতে পারবে, ঠিক আছে? যদি এসিটাইলকোলিনটা তার উপরে বসে তাহলে সে কি করতে পারে? কাজ করতে পারে। তো এদেরকে আমরা বলতেছি হলো রিসেপ্টর, ঠিক আছে? তো এখানে রিসেপ্টর গুলো আছে। তাহলে এসিটাইলকোলিন যদি কাজ করতে হয় তাহলে তাকে কি করতে হবে? এই রিসেপ্টরের উপরে বসতে হবে। যদি সে রিসেপ্টরের উপর বসতে না পারে তাহলে সে কি কাজ করতে পারবে না। তাহলে এসিটাইলকোলিনকে প্রথমে কি করতে হবে? এখান থেকে আমাদের এই রিসেপ্টর পর্যন্ত আসতে হবে। তাহলে এসিটাইলকোলিন রিসেপ্টর পর্যন্ত আসবে, কিভাবে আসবে সেটা আমরা দেখব। ধরো এখানে কোনো একটা নার্ভ স্টিমুলাস তৈরি হইলো বা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হইলো। এই অ্যাকশন পটেনশিয়ালটা এই এর মাধ্যমে আসতেছে 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 আসতেছে। তো এখানে যখন অ্যাকশন পটেনশিয়ালটা আসবে আসার সাথে সাথেই এখানে আমাদের কি করবে? আমাদের এখানে কিছু সোডিয়াম চ্যানেল থাকে, ঠিক আছে? তো অ্যাকশন পটেনশিয়াল ডিপেন্ডেন্ট সোডিয়াম চ্যানেল। এখন যখন এই অ্যাকশন পটেনশিয়ালটা এখানে আসবে আসার সাথে সাথে এই সোডিয়াম চ্যানেলটা খুলে যাবে। তো সোডিয়াম চ্যানেল যদি খুলে যায় তাহলে আমাদের এই যে নার্ভের বাইরে এখানে কি প্রচুর পরিমাণে সোডিয়াম আছে, ঠিক আছে? আমরা জানি সেলের বাইরে অনেক পরিমাণে সোডিয়াম থাকে। তো এই সোডিয়াম গুলা কি করবে? আমাদের সেলের ভিতরে প্রবেশ করবে। এখন সোডিয়াম যখন সেলের ভিতরে প্রবেশ করবে আমরা জানি সোডিয়াম হলো পজিটিভ চার্জ। তাহলে সোডিয়াম সেলের ভিতরে প্রবেশ করার সাথে সাথে এখানে পজিটিভ চার্জের পরিমাণ বাড়তে থাকবে। তো আমরা গত ক্লাসে বলছিলাম যখন সোডিয়াম চ্যানেল খুলে যায়, তো সোডিয়াম চ্যানেল খুলে গেলে এখানে কি হয়? নেগেটিভ থেকে সে পজিটিভের দিকে যাইতে থাকে। তো যাওয়ার সাথে সাথে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ যখন ভোল্টেজ হয়ে যায় যেটাকে আমরা বলি থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড হওয়ার সাথে সাথে এইখানে যে থ্রেশহোল্ড গেটেড সোডিয়াম চ্যানেল আছে সবগুলা কি হয়ে যায়? খোলা যায়। তখন যখন এখানে আমার আসবে তখন থ্রেশহোল্ড গেটেড সোডিয়াম চ্যানেল সবগুলা খোলা যাবে। সাথে সাথে আমাদের কি হবে? এখানে সোডিয়াম আয়নগুলা প্রচুর পরিমাণে সেলের ভিতরে ঢুকতে থাকবে। একই সাথে সাথে আমাদের এখানে কিছু ক্যালসিয়াম চ্যানেল থাকে, এই ক্যালসিয়াম চ্যানেলগুলোও কি হয়ে যাবে? খোলা যাবে। ফলে ক্যালসিয়াম চ্যানেল যখন খোলা যাবে তখন সেলের বাইরে থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকবে। এখন সেলের ভিতরে যখন ক্যালসিয়াম ঢুকবে তখন ক্যালসিয়াম আইসিয়া এই যে আমাদের যে বেসিকল গুলাকে আছে এই বেসিকলের প্রোটিন গুলাকে আমার এই যে নার্ভ টার্মিনালের কিছু প্রোটিন আছে এই প্রোটিনের সাথে কি করে দিবে? ফিউজ করে দিবে। এখন যখন এখানে ক্যালসিয়াম আইসা এই এসিটাইলকোলিন এর বেসিকলকে আমার নার্ভের বেসিকল প্রোটিনের সাথে ফিউজ করে দিল, তখন আমার এসিটাইলকোলিনটা এখান থেকে বের হয়ে এখানে চলে আসবে কোন প্রক্রিয়ার মাধ্যমে? এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যখন একটা নার্ভ স্টিমুলাস এখান দিয়ে আসবে তখন এইখানে যে আমাদের সোডিয়াম চ্যানেলগুলো আছে সোডিয়াম চ্যানেলগুলো খুলে যাবে। ফলে সেলের বাইরে থেকে সোডিয়াম সেলের ভিতরে ঢুকবে। আর যখনই সেলের বাইরে থেকে সোডিয়াম ভিতরে ঢুকবে তখন আমাদের এখানে কিছু পরিমাণে ক্যালসিয়াম চ্যানেল থাকে, এই ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে যাবে এবং ক্যালসিয়াম চ্যানেল খুলে যাওয়ার সাথে সাথে সেলের বাইরে থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামটি সেলের ভিতরে ঢুকবে। আর যখনই ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকলো তখন এই ক্যালসিয়ামটা এই যে আমাদের এসিটাইলকোলিন যেই ভেসিকলের ভিতরে জমা ছিল ওই এসিটাইলকোলিনের ভেসিকলটা যায় আমাদের এই নার্ভের যে প্রোটিনগুলো আছে এর সাথে ফিউজ হয়ে যাবে। যখন ফিউজ হয়ে যাবে তখন এই এসিটাইলকোলিনটা
এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই সিন্যাপটিক ক্লেফটে আইসা পড়বে। তো এখন আমাদের এসিটাইলকোলিনটা কোথায় এসে পড়ছে? এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সিন্যাপটিক ক্লেফটে এসে পড়ছে। এখন দেখো সিন্যাপটিক ক্লেফটে কি হয়। তো এটা হলো আমাদের সেই নার্ভ টার্মিনাল। আচ্ছা আমি একটু উপরে রাখি তাহলে সুবিধা হবে। তাহলে ধরো আমি এখানে জাস্ট নার্ভ টার্মিনালটা আঁকাইতেছি। তো এটা হলো আমাদের সেই নার্ভ টার্মিনাল, ঠিক আছে? এটা হলো আমাদের নার্ভ টার্মিনাল এবং এটা হলো আমাদের সেই সিন্যাপটিক ক্লেফট। এখানে আছে আমাদের মাসেলটা, ঠিক আছে? মাসেল। আর এটা হলো আমাদের সিন্যাপটিক ক্লেফট, এটা হলো সিন্যাপটিক ক্লেফট। সিন্যাপটিক ক্লেফট। এখন দেখো এই যে আমাদের যখন এখানে কি ছিল, এসিটাইলকোলিন ভেসিকলের ভিতরে জমা ছিল, এসিটাইলকোলিন ভেসিকলের ভিতরে জমা ছিল। এখন সে কি করছে, এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় এখানে আইসা অর্থাৎ সিন্যাপটিক ক্লেফটের ভিতরে আছে। এখন আমরা বললাম যে এই যে মাসেল, এই মাসেলের মধ্যে আমাদের এখানে কিছু কি থাকে, রিসেপ্টর থাকে। ধরো এখানে একটা রিসেপ্টর আছে, এখানে একটা রিসেপ্টর আছে, এখানে একটা রিসেপ্টর আছে। এই রিসেপ্টরগুলো আমাদের কোথায় আছে? এই মাসেলের যে আমাদের এই যে আমরা বললাম যে মাসেল গাটার বা গাটার থ্রু, এই গাটার থ্রুর মধ্যে আমাদের কি আছে, এই রিসেপ্টরগুলো আছে। এখন এই রিসেপ্টরগুলোকে আমরা বলি পেন্টামারিক রিসেপ্টর। কেন পেন্টামারিক রিসেপ্টর? কারণ এই রিসেপ্টরগুলার 5টা সাব ইউনিট থাকে, 2টা আলফা, একটা গামা, আচ্ছা গামা কেমনে, গামা বিটা, ঠিক আছে? তো 2টা আলফা থাকে, একটা গামা, একটা বিটা, একটা ডেল্টা, ঠিক আছে? তো এই যে আমাদের 5টা সাব ইউনিট থাকার কারণে এই রিসেপ্টরগুলোকে আমরা বলি পেন্টামারিক রিসেপ্টর। এখন এই রিসেপ্টরগুলো স্বাভাবিক অবস্থায় সে কি থাকে, ক্লোজ থাকে। যখনই আমার এসিটাইলকোলিনটা এখানে আমার সিন্যাপটিক ক্লেফটে আসে, সে আইসা এসিটাইলকোলিন এই 5টা সাব ইউনিটের ভিতরে, 5টা ধরো 1 2 3 4 5, 5টা সাব ইউনিটের মধ্যে 2টা যে আলফা সাব ইউনিট থাকে, 2টা আলফা সাব ইউনিটের সাথে যখন 2টা এসিটাইলকোলিন বাইন্ড করে, বাইন্ড করার সাথে সাথে আমার কি হয়, এই যে আমাদের রিসেপ্টরগুলা এগুলা খুলে যায়। এখন রিসেপ্টরগুলা খুলে যাওয়ার সাথে সাথে কি হয়, আমার এইখান থেকে সেলের বাইরে থেকে প্রচুর পরিমাণে আমাদের সোডিয়াম সেলের ভিতরে প্রবেশ করতে শুরু করে। তাহলে ঘটনা কি ঘটতেছিল? ঘটনা ঘটতেছিল যে আমার এই যে চ্যানেলগুলা বা এই রিসেপ্টরগুলা বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে এখান দিয়ে কোনো সোডিয়াম বা কোনো পজিটিভ চার্জ সেলের ভিতরে বা মাসেলের ভিতরে ঢুকতে পারে না। যখনই আমার এসিটাইলকোলিন আইসা এই রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, বাইন্ড করার সাথে সাথে আমাদের কি হয়েছে, এই রিসেপ্টরগুলো খুলে গেছে। আর রিসেপ্টরগুলো খুলে যাওয়ার সাথে সাথেই আমার কি করছে, সেলের বাইরে যে সোডিয়াম আয়ন ছিল, তারপরে আমার আরো ক্যালসিয়াম আয়ন, যে পজিটিভ আয়নগুলো ছিল, এই পজিটিভ আয়নগুলো আমাদের এই চ্যানেলগুলো দিয়ে ভিতরে ঢুকে গেছে। এখন যখন চ্যানেল দিয়ে আমাদের পজিটিভ আয়নগুলো ঢুকে গেছে, এখন কোশ্চেন হইতে পারে তাহলে কি নেগেটিভ আয়নগুলো ঢুকে নাই? না, নেগেটিভ আয়নগুলো ঢুকতে পারে না। কেন? কারণ এখানে নেগেটিভ আয়ন যারা থাকে তারা ম্যাক্সিমাম হলো ক্লোরাইড আয়ন। কিন্তু এই যে আমাদের যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলের এইখানে অর্থাৎ চ্যানেলের উপরের সাইডে আমাদের কিছু নেগেটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জ। যে নেগেটিভ চার্জগুলো আমাদের এই নেগেটিভকে কি করে, বিকর্ষণ করে। ফলে নেগেটিভ আয়নগুলো সেলের ভিতরে ঢুকতে পারে না, অর্থাৎ মাসেল সেলের ভিতরে নেগেটিভ আয়নগুলো ঢুকতে পারে না, শুধু পজিটিভ আয়নগুলাই ঢুকে। এখন যখন পজিটিভ আয়নগুলা এই সেলের ভিতরে ঢুকে, তখন ঢোকার সাথে সাথে কি হয়, সেলের ভিতরে আমার কি ছিল, ধরো -80 মিলিভোল্ট রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ছিল। তো এখন যখন পজিটিভ চার্জগুলো এটা ভিতরে ঢুকে, সে আস্তে আস্তে কি হইতে থাকে, পজিটিভের দিকে বাড়তে থাকে। ফলে সে ধরো বাড়তে বাড়তে কত হয়েছে, -50 অথবা -55 এই পর্যন্ত যখন চলে যায়, তখনই সে কোথায় চলে যায়, থ্রেশহোল্ড পর্যন্ত চলে যায়। এখন যখন থ্রেশহোল্ড পর্যন্ত চলে যাবে, থ্রেশহোল্ড পর্যন্ত চলে যাওয়ার সাথে সাথেই আমার এই মাসেলের মধ্যে যত সোডিয়াম চ্যানেল ছিল সবগুলা চ্যানেল কি হয়ে যাবে, খুলে যাবে। আর যত সোডিয়াম চ্যানেল খুলে যাবে, তত বেশি পরিমাণ সোডিয়াম আমার এই মাসেলের ভিতরে ঢুকবে। ফলে এই মাসেল সেলটা কি হবে, অ্যাকশন পটেনশিয়াল অর্জন করবে। এবং অ্যাকশন পটেনশিয়াল অর্জন করার সাথে সাথে এই মাসেলটা আমাদের কি করতে পারবে, কন্ট্রাক্ট করতে পারবে। ঠিক আছে? তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি হচ্ছে, মাসেলগুলা কন্ট্রাকশন হচ্ছে। এবং আমরা বিভিন্ন মাসেলের যে ফাংশনগুলা এগুলা করতে পারতেছি। এগুলা কিসের মাধ্যমে, এই যে আমার এসিটাইলকোলিনটা আসলো, আর সেই এসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার সাথে সাথে আমাদের কি হলো, এই চ্যানেলটা খুলে গেল। ফলে বাইরে থেকে সোডিয়াম ঢুকতেছিল। তো বাইরে যদি এসিটাইলকোলিন এখানে না আসতো, তাহলে সে কি এই চ্যানেলটা খুলতো না। ফলে সোডিয়াম আমার সেলের বাইরে থেকে ভিতরে ঢুকতো না। ফলে অ্যাকশন পটেনশিয়াল কখনো কি আমাদের স্কেলেটাল মাসলে তৈরি হইতো না। ফলে আমরা কখনোই কি কাজ করতে পারতাম না বা মাসেল কন্ট্রাকশন করতে পারতাম না। এখন দেখো এই যে এসিটাইলকোলিন, এই এসিটাইলকোলিনটা আমাদের তাহলে কোথা থেকে আসতেছে, এই ভেসিকল থেকে আসতেছে। ভেসিকল থেকে রিলিজ হচ্ছে সিন্যাপটিক ক্লেফটে এবং কাজ করতেছে হলো রিসেপ্টরের উপর। এখন দুই ধরনের জিনিস আছে, একটা হলো
দেখো আমরা বোটুলিনাম টক্সিন নাম শুনছি না, বোটুলিনাম টক্সিন। এই বোটুলিনাম টক্সিন একটা ব্যাকটেরিয়া থেকে আসে। এই বোটুলিনাম টক্সিন যদি কোনো মানুষকে দেওয়া হয় বা কাউকে দেওয়া হয়, তাহলে সে কি করে, সে আইসা এই যে সিনেপটিক ক্ল্যাপ থেকে যে আমাদের এসিটাইল কোলিনটা রিলিজ হচ্ছিল, সে এই জায়গায় ব্লক করে দেয়। ফলে এই বোটুলিনাম টক্সিনের কারণে এখান থেকে এসিটাইল কোলিনটা রিলিজ হইতে পারে না। ফলে মানুষ কি করতে পারে না, তার মাসেলগুলা আর কন্ট্রাকশন করতে পারে না। ফলে সে কি হয়ে যায়, প্যারালাইজ মতো হয়ে যায়। ঠিক আছে, তো এই যে বোটুলিনাম টক্সিনের কারণে প্যারালাইজ হওয়ার কারণ হলো এটা। আরেকটা আমাদের ওষুধ আছে, সেটা হলো কোরারি। ঠিক আছে, কোরারি। মানে এই কোরারি ওষুধটা কি করে, এখানে কাজ করে না, সে এসে কি করে, এই যে আমাদের এসিটাইল কোলিনটা এসে কি করে, এই রিসেপ্টরের সাথে বাইন্ড কইরা আমার এই রিসেপ্টরটাকে কি করে খোলা দেয়। ফলে বাইরে থেকে সোডিয়াম সেলের ভিতরে ঢুকতে পারে। কিন্তু এই কোরারিটা যদি কাউকে দেওয়া হয়, তাহলে এই কোরারিটা কি করবে, আগে আইসা এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে বসে থাকবে। আর রিসেপ্টরের সাথে যদি সে বাইন্ড করে বসে থাকে, তাহলে এসিটাইল কোলিন আইসা কখনোই কি এখানে বসতে পারবে না। ফলে এই রিসেপ্টর আর কখনোই কি করতে পারবে না, খুলতে পারবে না। ফলে সোডিয়ামও সেলের ভিতরে ঢুকতে পারবে না। ফলে আমাদের কি হবে, মাসেল কন্ট্রাকশন আমরা করতে পারবো না। এখন দেখো এই যে এসিটাইল কোলিন যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এটাকে আমরা বললাম পেন্টামারিক রিসেপ্টর। এই রিসেপ্টর গুলা এসিটাইল কোলিন ছাড়াও আরো একটা সাবস্টেন্স আছে যেটার দ্বারা এটা কি হতে পারে, খুলতে পারে। সেটাকে আমরা বলি নিকোটিন। সেটাকে আমরা কি বলি, নিকোটিন। এই কারণে এই যে রিসেপ্টর গুলাকে, এই রিসেপ্টর গুলাকে নিকোটিনিক রিসেপ্টর বলা হয়। তাহলে এসিটাইল কোলিন রিসেপ্টরের আরেক নাম কি, আমরা বলতে পারি নিকোটিনিক রিসেপ্টর। এটা কোথায় থাকে, স্কেলেটাল মাসেলের মধ্যে থাকে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি হয়, মূলত মাসেলটা কন্ট্রাকশন করে, যার মধ্যে আমাদের সাহায্য করতেছে কি, নিউরোমাসকুলার জাংশন। তাহলে আমি যদি পুরো প্রক্রিয়াটা একটু সামারি করি, তাহলে কি, নিউরোমাসকুলার জাংশন জিনিসটা কি, নিউরোমাসকুলার জাংশন হইলো একটা নিউরন এবং মাসেলের মাঝখানে যে সংযোগস্থল, সেটা হলো আমাদের নিউরোমাসকুলার জাংশন। এর কাজ কি, এর কাজ হইলো আমাদের যে মাসেল নার্ভ স্টিমুলাসটা আসতেছে, এটা নার্ভ থেকে মাসেলে ট্রান্সমিট করা। সে কিসের মাধ্যমে করে, একটা কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে করে, যেটাকে আমরা বলি হলো এসিড নিউরো ট্রান্সমিটার। এখন স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে নিউরো ট্রান্সমিটার কি, এসিটাইল কোলিন। এখন এসিটাইল কোলিনটা কিভাবে তৈরি হয়, আমরা বলছি এসিটাইল কোলিন তৈরি হওয়ার জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো এসিটেট আর একটা কোলিন। এখন এই এসিটেটটা আসে হলো মাইক্রোকন্ড্রিয়া থেকে, আর কোলিনটা আসলে আমরা খাবারের মাধ্যমে খাই। তো এই হলো এসিটাইল কোলিনের তৈরি। এখন এসিটাইল কোলিনটা তৈরি হওয়ার পরে সে একটা ভেসিকলের মাঝখানে থাকে। এই ভেসিকলটা তৈরি হয় হলো আমাদের কোথা থেকে, আমরা বলছিলাম যে স্পাইনাল কর্ডে যে আমাদের নিউরন গুলো আছে বা সেল বডি গুলো আছে, ওই সেল বডি থেকে আমাদের ট্রান্সলেশনের মাধ্যমে, এই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই ভেসিকলটা তৈরি হয়। এখন এসিটাইল কোলিনটা এই ভেসিকলের ভিতরে জমা থাকে। এখন এসিটাইল কোলিন যদি এসে আমার এই মাসেলের উপর কাজ করতে হয়, তাহলে তাকে এই ভেসিকল থেকে আসতে হবে, বা ভেসিকল ভাঙ্গা তাকে এই জায়গায় আসতে হবে। এই জায়গায় আসার জন্য আমাদের কে কাজ করতেছে, যখন একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে, অ্যাকশন পটেনশিয়ালটা এসে এখানে কি প্রচুর পরিমাণে সোডিয়াম চ্যানেলকে খুলে দিবে। আর সোডিয়াম চ্যানেল খুলে দিলে এখানে কিছু পরিমাণ ক্যালসিয়াম চ্যানেল খুলে যাবে। এই ক্যালসিয়ামটা এসে এই ভেসিকলকে আমার নিউরনের বা আমার নার্ভের যে প্রোটিন আছে এর সাথে কি করবে, ফিউজ করে দিবে। ফিউজ করে দিলেই এসিটাইল কোলিনটা আমার এই সিনেপটিভ ক্ল্যাপটে এসে পড়বে। এখন সিনেপটিভ ক্ল্যাপটে যখন এসিটাইল কোলিন আসবে, তখন সিনেপটিভ ক্ল্যাপ থেকে সে আমাদের মাসেলের মধ্যে কি থাকে, কিছু রিসেপ্টর থাকে। রিসেপ্টর কি, যার উপর বাইন্ড করে বা যার উপর বৈশা আমার কি করে, এই অ্যাসিটাইল কোলিনটা কাজ করতে পারে। এখন সে আইসা এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার সাথে সাথে আমার কি হবে, রিসেপ্টর খোলা যাবে। কারণ রিসেপ্টর খোলার সাথে সাথেই বাইরে থেকে সোডিয়ামটা আমার সেলের ভিতরে ঢুকবে। কোন সেলের ভিতরে, মাসেল সেলের ভিতরে। এখন মাসেল সেলের ভিতরে যখন আমাদের সোডিয়াম ঢুকলো প্রচুর পরিমাণে, তখন এখানে কি হবে, আমাদের থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছানোর সাথে সাথেই মাসেলের যে আমাদের অন্য অন্য যে সোডিয়াম চ্যানেলগুলো আছে সব খুলে যাবে। ফলে এই মাসেলটা কি করবে, অ্যাকশন পটেনশিয়াল অর্জন করবে। অ্যাকশন পটেনশিয়াল অর্জন করার সাথে সাথে সে কি করবে, কন্ট্রাকশন করতে পারবে। ঠিক আছে, এই ছিল মূলত আমাদের নিউরোমাসকুলার জাংশনের মাধ্যমে একটা ইমপালস আসলো, আইসা আমাদের মাসেলকে কন্ট্রাকশনে সাহায্য করলো। এখন এই যে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, এই রিসেপ্টরটা কি করতে পারে, নিকোটিন আইসা যদি এর সাথে বাইন্ড করে, তাহলে সে কি করতে পারে, একই রকম বা তার কাজ করতে পারে। এই কারণে এসিটাইল কোলিন রিসেপ্টরকে আমরা কি বললাম, নিকোটিনিক রিসেপ্টর। আরেকটা ঘটনা কি বললাম, যে আমাদের বোটুলিনাম টক্সিন যে টক্সিনটা আছে, সেই টক্সিনটা কি করে, এখান থেকে এসিটাইল কোলিনকে মানে রিলিজ হইতে দেয় না। ফলে সে আর এখানে আসতে পারে না, সে কাজ করতে পারে না। আরেকটা কি বলছি, কোরারি নামক একটা ওষুধ আছে, এটা কি করে, আমাদের এই রিসেপ্টরকে সে ব্লক করে দেয়। ফলে এসিটাইল কোলিন রিলিজ হইলেও সে এখানে এসে কাজ করতে পারে না। তাহলে বোটুলিনাম টক্সিন এবং কোরারি এই দুইটাই আমাদের কি করবে, মাসেল কন্ট্রাকশনে বাধা প্রদান করবে। ফলে আর মাসেল কন্ট্রাকশন করতে পারবে না। এখন দেখো এই যে এসিটাইল কোলিনটা যখন এই যে আমাদের সিনেপটিভ ক্লেফটে আসে, সেই সিনেপটিভ ক্লেফটে আসার সাথে সাথেই সিনেপটিভ ক্লেফটে আমাদের কিছু এনজাইম থাকে, যাদেরকে আমরা বলি এসিটাইল কোলিন এস্টারেস।
নাম কি? এসিটাইল কোলিন এস্টারেস, এস্টারেস, এসি এসিটাইল কোলিন এস্টারেজ। এন্ড এসিটাইল কোলিন এস্টারেজের কাজ কি? এসিটাইল কোলিন এস্টারেজের কাজ হলো এসিটাইল কোলিনকে ভাঙা দেওয়া। এখন যখনই আমার এই সিন্যাপটিক ক্লেফটের মধ্যে, এখানে সিন্যাপটিক ক্লেফটের মধ্যে এসিটাইল কোলিন আসলো, তো এসিটাইল কোলিন আসলো, এই এসিটাইল কোলিনকে আসার সাথে সাথে মিলি সেকেন্ডের ভিতরে এসিটাইল কোলিন এস্টারেজ আইসা তাকে কি করে দেয়? ভাঙা দেয়। এই জন্য আমাদের এই এসিটাইল কোলিনটা খুব অল্প সময়ের জন্য কাজ করতে পারে, ঠিক আছে? আর এই এসিটাইল কোলিনটা এই সিন্যাপটিক ক্লেফটে আইসা সে তো একবার এসিটাইল কোলিন এস্টারেজ দ্বারা ভাঙতেছে, আবার কিছু পরিমাণ সে কি হয়ে যায়, আবার রিআপটেক হয়ে যায়। অর্থাৎ রিআপটেক মানে কি, সে এখান থেকে রিলিজ হয়েছিল, আবার সে এখানে কি করে যায়, চলে যায়। তার মানে খুবই অল্প পরিমাণে এসিটাইল কোলিন আমাদের আইসা কি এই মাসেল সেলের মধ্যে কাজ করতেছে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের নিউরোমাসকুলার জাংশন নিয়ে কথাবার্তা। তো কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে বলতে পারো, আমরা চেষ্টা করব বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ধন্যবাদ।